বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মাধ্যমিক ভৌত বিজ্ঞান ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ এভালুয়েশন এর জন্য কি কি পড়তে হবে, কোথা থেকে কোন প্রশ্ন আসবে এবং তার সঙ্গে কি কি আমাদের পরীক্ষাতে থাকবে। দেখো, প্রথম কথা যেটা বলে রাখি যে ভৌত বিজ্ঞানের ভালো রেজাল্ট করার মূল চাবিকাঠিটা কি, সেটা কিন্তু একটাই, এক বাক্যে স্বীকার করে নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে হবে, বিষয়গুলোকে বুঝে পড়তে হবে। কিছু কিছু সূত্র বা শর্ত বা কিছু কিছু ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশন পার্টগুলোর উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এই 3-4টে বিষয় কিন্তু মাথায় রাখতে হবে এবং আমি বলবো যে প্রথম থেকে এই কাজটা ভালো করে যারা করবে তারা সারাটা বছর ভালো করবে এবং ফাইনালেও রেজাল্টটা ভালো করবে। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট পরীক্ষা বলে আমি হাল ছেড়ে দিলাম, ভালোভাবে প্র্যাকটিস করলাম না, আমি ফাইনালে গিয়ে একটা বিরাট রেজাল্ট করব, এইটা কিন্তু ভাবাটা একদমই উচিত নয়। কারণ ভৌত বিজ্ঞানের প্রশ্ন শর্ট টাইপের কোশ্চেন, তোমরা জানো শর্ট টাইপের কোশ্চেনই কিন্তু আসে ঘুরে ফিরে। কারণ 1 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন আর 3 মার্কের প্রশ্ন, তো 3 মার্কের তো খুব বেশি প্রশ্ন নেই, কয়েকটা গোনা প্রশ্ন আছে। কিন্তু শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু ভাইটাল, যে প্রশ্নগুলোর জন্য তোমাকে কি করতে হবে, পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে হবে। এই কাজটা যারা ভালো করবে তারাই কিন্তু ভালো রেজাল্ট করবে, এটা হলো প্রথম কথা। আর একটা যে বিষয়, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে 2 মার্কস এবং 3 মার্কসের কোশ্চেন আমাদের যেমনভাবে ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে আসবে ঠিক একই রকমভাবে সেকেন্ডেও আসবে, টেস্ট পরীক্ষাতেও আসবে, আবার ফাইনাল পরীক্ষাতেও আসবে। তো এই মার্কসের প্রশ্নগুলোর প্রিপারেশানটা বছরের প্রথম থেকে ভালো করে রেডি আমরা করব, যাতে করে আমাদের এই প্রিপারেশানটা ফাইনালেও কাজে লাগে। আর আজ এই মুহূর্তে তোমাদের সামনে আমি সেই প্রশ্নগুলোই শেয়ার করতে চলেছি যেটা শুধুমাত্র এই পরীক্ষাতে নয়, একদম টেস্ট এমনকি ফাইনাল পরীক্ষাতেও কাজে লাগবে। বা এই প্রশ্নগুলো যদি তোমরা রেডি করে রাখতে পারো তাহলে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তো হবেই, তার সঙ্গে টেস্ট এবং ফাইনালকে টার্গেট করেই কিন্তু আমাদের মূল পড়াশুনো। অর্থাৎ যে প্রশ্নগুলো শেয়ার করব সেই প্রশ্নগুলো 2 এবং 3 মার্কসের কোশ্চেন, যে প্রশ্নগুলো ভালো করে রেডি করে রাখো এখন থেকেই। আর একটা কথা, শর্টের জন্য পাঠ্য বই খুঁটিয়ে পড়ো, এর থেকে ভালো কিছু করার নেই। বা আমরা এর আগে যে অধ্যায়ভিত্তিক শর্টগুলো তোমাদের সামনে শেয়ার করেছি সেই পার্টগুলো তোমরা একটু দেখতে পারো, অনেক অনেক বেনিফিট পাবে তোমরা। এবার আসা যাক আমাদের ফার্স্ট সামেটিভ যে পরীক্ষাটা রয়েছে, এই পরীক্ষাতে আমাদের কি কি রয়েছে। দেখো, তোমাদের পরিষ্কার বলে রাখি, আমাদের 40 মার্কের পরীক্ষা, 1 ঘন্টা 30 মিনিট সময়। আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে বেশিরভাগ স্কুলে কিন্তু এই সিলেবাস অনুসারেই পরীক্ষা হবে। সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় এবং সমযোজী বন্ধন। এই যে চ্যাপ্টারগুলোর কথা বললাম, মূলত এই চ্যাপ্টারগুলো থেকেই কিন্তু আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষাটা হবে এবং বিভিন্ন স্কুল কিন্তু এই সিলেবাসেই চলবে, কারণটা গভর্নমেন্ট প্রদত্ত সিলেবাস। এবার বিভিন্ন স্কুল কোনো কারণবশত কোনো চ্যাপ্টার পরিবর্তন করতে পারে, সেটা নিজের দায়িত্বে বা নিজেকে বুঝে নিয়ে পড়তে হবে। আমি মূলত যেটা মেইন গভর্নমেন্ট যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসের উপর দাঁড় করিয়ে ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যে মূল সাজেশন সেটা তোমাদের সামনে শেয়ার করছি। সাজেশনে আবারও বলছি, শুধুমাত্র 2 মার্কস এবং 3 মার্কসের কোশ্চেনগুলো পাবে তোমরা। আর শর্টের জন্য অবশ্যই পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে হবে, বা আমাদের যে শর্ট টাইপের বান্সগুলো আমরা শেয়ার করেছি প্রত্যেক অধ্যায় ভিত্তিক, সেই শর্টগুলো তোমাকে রেডি রাখতে হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেগুলো ফার্স্ট ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে ফার্স্ট ইউনিটের সিলেবাস থেকে, ফার্স্ট ইউনিট টেস্টের যে সিলেবাস রয়েছে সেখান থেকেই। আর এই কটা প্রশ্ন পড়লে আশা রাখছি তোমরা যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে সেখানে এখান থেকেই কমন পাবে। তবে হ্যাঁ, শর্ত একটাই, শর্টের জন্য কিন্তু যার যে পাঠ্য বই আছে সে সেই পাঠ্য বইকে খুঁটিয়ে পড়ো। বোঝা গেল কি বললাম? আর ক্যালকুলেশন পার্টটা কিন্তু তোমাকে শিখতে হবে, কারণ ক্যালকুলেশন পার্টের সাজেশন দেওয়া সম্ভব নয়। ওকে, চলো তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী কী পরীক্ষায় আসতে চলেছে। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্ন, সিলেবাস এবং আমাদের কেমন প্রশ্ন আসবে, সমস্ত কিছু আলোচনা তোমাদের সামনে তুলে ধরি। তো প্রথমেই স্বাভাবিকভাবে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যে পরীক্ষাগুলো রয়েছে তাতে কিন্তু এই চ্যাপ্টারগুলো আছে, অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এবং আরেকটা হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন। এবার দেখো, কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেখান থেকে কিন্তু শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন আসবে, আবার কিছু চ্যাপ্টার রয়েছে যেখান থেকে শুধু 3 মার্কের প্রশ্ন আসবে, আবার কিছু চ্যাপ্টার রয়েছে যেখান থেকে 2 এবং 3 উভয় মার্কের প্রশ্ন আসবে। তো আমরা কিন্তু সেইভাবেই তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরবো, যাতে করে এই প্রশ্ন শুধুমাত্র এই ইউনিট টেস্টের জন্য
না হয়ে একদম পুরো ফাইনাল পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। তো সেইভাবেই কিন্তু তোমাদের জন্য প্রশ্নগুলো শেয়ার করা। এবার আমাদের ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা রয়েছে তাতে আমাদের কীভাবে প্রশ্ন আসে। তো স্বাভাবিকভাবে তোমাদের যেটা বলার কথা যে এমসিকিউ এবং এসএকিউ এর প্রশ্নে কিন্তু কোনো অথবা দেওয়া থাকে না, শুধু এই এমসিকিউ প্রশ্নে কোনো অথবা দেওয়া থাকে না, এসএকিউ প্রশ্নে কিছু কিছু ক্ষেত্রে অথবা দেওয়া থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে অথবা দেওয়া থাকে না। তবে এটা সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে স্কুলের শিক্ষকের ওপর, কারণ তিনিই কিন্তু প্রশ্নটা করবেন। স্বাভাবিকভাবে বেশিরভাগ স্কুলগুলো কি করে, এমসিকিউ কোশ্চেন 7টা দেয়, এসএকিউ কোশ্চেন 9টা দেয়, 2 মার্কের কোশ্চেন 6টা দেয় এবং 3 মার্কের কোশ্চেন 4টে দেয়। এইভাবে এমসিকিউ 7টা, এসএকিউ 9টা, 2 মার্কের কোশ্চেন 6টা দিয়ে 12টা এবং 3 মার্কের কোশ্চেন 12 মার্ক এবং 3 মার্কের কোশ্চেন 4টে হয়ে মোট 12 মার্ক। এমসিকিউ প্রশ্নে যেটা বললাম কোনো অথবা দেবে না। এসএকিউ কোশ্চেনে কিছু কিছু প্রশ্নে অথবা দেওয়া থাকবে, ধরো 9টা প্রশ্ন লিখতে হবে, 12টা প্রশ্ন দিয়ে বললো 9টি লেখো, অথবা 9টিই প্রশ্ন দিল, কোনো কোনো প্রশ্নে অথবা দিল, কোনো কোনো প্রশ্নে অথবা দিল না। এইভাবেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে, ঠিক আছে। আর 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রেও ঠিক তাই, ধরো 6টা প্রশ্ন লিখতে হবে, সেখানে 8টা প্রশ্ন দেওয়া হলো বা ডাইরেক্ট 6টা প্রশ্নই দেওয়া হলো, কোনো কোনো প্রশ্নে এক্সট্রা ধরো 1, 2, 3 এরকম করে প্রশ্ন দেওয়া হলো, 1 দাগে অথবা দিল, 2 দাগে অথবা দিল, 3 দাগে অথবা দিল না, আবার 4 দাগের একটা অথবা দিল, এরকমভাবে প্রশ্নটা আসে। এবার যেহেতু আমি প্রথমেই বলেছি যে স্কুলের শিক্ষক প্রশ্ন করবেন, সেহেতু প্রশ্ন মডেলের কিন্তু পরিবর্তন হতে পারে, যাই হোক সব মিলে তোমাদের 40 মার্কের পরীক্ষা। এবার আমরা চলে আসবো আমাদের মূল সাজেশন পর্বে, যে প্রশ্নগুলো অবশ্যই রেডি করতে হবে। তো প্রথম পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে কিন্তু আমাদের 2 মার্কের প্রশ্নগুলো খুব ভাইটাল এবং 2 মার্কের প্রশ্নগুলো খুব রেডি করবে। তার মধ্যে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো শেয়ার করি। প্রথম প্রশ্ন, বায়োফুয়েল কি, এর ব্যবহার কি? ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা আলোচনা করো। ওজোন স্তরে কীভাবে ওজোন অণু উৎপন্ন হয়? জীবাশ্ম জ্বালানি কাকে বলে, একটি উদাহরণ দাও। ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2 এর ভূমিকা উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। তাপন মূল্য কাকে বলে, এর ব্যবহারিক একক কী? মেথানোজেনেসিস কী? ফায়ার আইস কাকে বলে ও কেন? সৌরজগতের দুটি ব্যবহার উল্লেখ করো। নেক্সট আমরা আসবো গ্যাসের আচরণ। তো গ্যাসের আচরণ থেকে 2 মার্কের প্রশ্ন আসবে এবং 3 মার্কের প্রশ্নও কিন্তু গ্যাসের আচরণ থেকে আসবে, যে কারণে গ্যাসের আচরণ থেকে আমাদের 2 মার্কের প্রশ্নগুলো রেডি করতে হবে এবং 3 মার্কের প্রশ্নও কিন্তু রেডি করতে হবে। একটা কথা বলে রাখি, কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু 2 মার্কেও আসতে পারে, আবার 3 মার্কেও আসতে পারে। কিন্তু যেহেতু ভৌত বিজ্ঞান, সেহেতু কী বিষয়টা হচ্ছে যে যেমনই প্রশ্ন আসুক না কেন তোমার সায়েন্টিফিক উত্তর তোমাকে দিতে হবে। সেই জন্য যে প্রশ্নের মান 2 বলেছি বলে এই প্রশ্নগুলো শুধু যে 2তেই আসবে এরকম কোনো কিন্তু নিয়ম নয়, প্রশ্নগুলো 3ও আসতে পারে। যেমন ধরো প্রথম যে প্রশ্নটা রয়েছে, চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার সংজ্ঞা দাও। এই পরম উষ্ণতার সংজ্ঞা এবং তার ব্যাখ্যা লেখো, এরকমভাবে প্রশ্নটা দিয়ে 3 মার্কে দিয়ে দিল। অর্থাৎ বিষয়গুলো খুব ভালো করে জেনে রাখতে হবে। প্রথম প্রশ্ন 2 মার্কের জন্য, চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার সংজ্ঞা দাও। উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ 4 গুণ করলে সেটির আয়তন কত হবে? চার্লসের সূত্রটি বিবৃতি করো। বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ কি? বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না কেন? গ্যাসের অণুগুলির বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃতি করো। গেলুকাসের গ্যাস আয়তন সূত্রটি বিবৃতি করো। গেলুকাসের চাপের সূত্রটি লেখো। নেক্সট 3 মার্কের প্রশ্ন এখান থেকে, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন ব্যাখ্যা করো। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। আদর্শ গ্যাস সমীকরণটি লেখো, ওই সমীকরণটি থেকে মোলার ভর গণনা করা হয় কীভাবে? চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং VT লেখচিত্র অঙ্কন করো। আদর্শ গ্যাস কাদের বলে? বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণ কি? এবার দেখো, তোমাদের একটা কথা আমি প্রথমেই বলেছিলাম যে ক্যালকুলেশন কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ এই যে আমাদের চ্যাপ্টার অর্থাৎ গ্যাসের আচরণ চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের ক্যালকুলেশন আছে, যে কারণে আমি এখানে বলেও দিয়েছি যে ম্যাথ টাইপ কোশ্চেন, এই ম্যাথ টাইপ কোশ্চেন কিন্তু 2 মার্কসেও আসতে পারে, আবার 3 মার্কসেও কিন্তু আসতে পারে, যার জন্য ম্যাথ টাইপের প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে যেমন আমি এখানে কিছু কিছু এক্সাম্পল তুলে ধরেছি, যেমন 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 752 মিলিমিটার চাপে 0.324 গ্রাম কোনো গ্যাসের আয়তন, 280 সিসি গ্যাসটির আণবিক ভর কত? প্রমাণ উষ্ণতা ও চাপে 4 গ্রাম, SO2 এর আয়তন কত? ওই আয়তনে কত সংখ্যক অণু বর্তমান? 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? 16 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 740 mmHg চাপে একটি গ্যাসের আয়তন 380 সিসি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 760 mmHg চাপে তার আয়তন কত হবে? এই যে আয়তন নির্ণয়ের অঙ্ক বলো
চূড়ান্ত উষ্ণতা নির্ণয়ের অঙ্ক বলো, তারপরে এই যে প্রথমে যেটা বললাম আণবিক ভর নির্ণয়ের অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়ের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে অঙ্ক কিন্তু তোমরা পাবেই, সেটা তুমি ফার্স্ট ইউনিট টেস্ট বলো আর ফাইনাল পরীক্ষাতে বলো। নেক্সট আমরা যে পার্টটাতে যাবো আমাদের রয়েছে সেটা হচ্ছে আলো থেকে 2 মার্কসের জন্য যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো কী কী? চিত্রসহ গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে চিত্রসহ তার চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো। প্রতিবিম্ব রৈখিক বিবর্ধন কাকে বলে? অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। অবতল দর্পণের সাহায্যে কোনো বস্তু অপেক্ষা বড় এবং অসৎবিম্ব গঠনের চিত্র অঙ্কন করো। অবতল দর্পণে বস্তু অপেক্ষা বড় সদ্বিম্ব গঠনের চিত্র অঙ্কন করো। আলোর বিচ্ছুরণ কাকে বলে? শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কেন? গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? এবার আমরা আলো থেকে কিছু 3 মার্কের প্রশ্ন দেখে নিই, যেগুলো খুব ইম্পর্টেন্ট। উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি কী? হ্রস্ব দৃষ্টি ত্রুটি, এর কারণ কি, কীভাবে এই ত্রুটির প্রতিকার করা যায়? কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপতিক ও নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল। আলোর বিচ্ছুরণ কাকে বলে? বিচ্ছুরণের কারণ কি? চোখের দীর্ঘদৃষ্টির ত্রুটি কাকে বলে? এর কারণ ও প্রতিকার উল্লেখ করো। নেক্সট আমরা আসবো পর্যায় সারণী মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। এখান থেকে কিন্তু 3 মার্কের প্রশ্ন আসে। তো 3 মার্কের জন্য কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে? প্রথম প্রশ্ন, মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? পর্যায় ও শ্রেণী বরাবর এর কিরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়? মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝো? মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সরাসরি পরিমাপ করা যায় না কেন? আধুনিক পর্যায় সূত্রটি লেখো। পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলসমূহের গ্রুপে হাইড্রোজেন অন্তর্ভুক্তির সপক্ষে দুটি যুক্তি দাও। মৌলের আয়নন শক্তি বলতে কী বোঝো? Li, Na ও K আয়নন শক্তির মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ডোবেরিয়ানের ত্রয়ী সূত্রটি লেখো। এই সূত্রের একটি উদাহরণ দাও। নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? এদের নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন? মেন্ডেলিভের পর্যায় সূত্রের দুটি ত্রুটি লেখো। চ্যালকোজেন কোন শ্রেণীর মৌল? নেক্সট আমরা আসবো আয়নীয় ও সমযোজী বন্ধন। এখান থেকে কিন্তু আমাদের 2 মার্কের প্রশ্ন আসতে পারে, এবং সেটাই কিন্তু আমাদের শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্ট নয়, ফাইনালেও কিন্তু 2 মার্কের প্রশ্ন আসবে। 3 মার্কের প্রশ্ন আয়নীয় সমযোজী বন্ধন থেকে আসে না। তো স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখো কি, আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক উচ্চ হয় কেন? MgCl2 এবং CO2 এর ইলেকট্রন ডট গঠন দেখাও। AOB মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 ও 17। মৌল দুটির যোজ্যতা কত হবে? মৌল দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। এখানে কিন্তু এটা হচ্ছে একটা এক্সাম্পল, মানে এই টাইপসের প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে আসি। সমযোজী ও আয়নীয় যৌগের মধ্যে 3টি পার্থক্য লেখো। NH3 অণুর ইলেকট্রন ডট গঠন দেখাও। ইথিলিন অণুর ইলেকট্রন ডট গঠন দেখাও। হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তা সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলে দ্রবীত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? NaCl এবং CC14 এর ভৌত ধর্মের 3টি পার্থক্য লেখো। NaCl এর আণবিক ওজন 58.5, উক্তিটির সঠিক কিনা তা ব্যাখ্যা করো। তো এই হলো আমাদের ফার্স্ট যে সামেটিভ পরীক্ষা আছে তার জন্য যে কটা আমাদের অংশ রয়েছে বা যে জায়গা আমাদের পরীক্ষাতে রয়েছে, এই পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আর একটা হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন। এর প্রত্যেকটা অংশ থেকে কিন্তু আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করলাম। 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন শর্টের জন্য তো বলেইছি যে পাঠ্য বইকে খুঁটিয়ে পড়ো, আর আমরা যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেট ওয়াইজ বের করবো, অধ্যায়ভিত্তিক তুলে ধরবো, সেইগুলো একটু দেখতে হবে, তাহলেই দেখবে একদম কমন। আর চ্যানেলের সঙ্গে থাকো, সারা বছর তোমাদের সঙ্গে আছি, চেষ্টা করবো যাতে তোমরা একটা গুড রেজাল্ট নিজেকে এবং তোমার পরিবারকে উপহার দিতে পারো। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। অন্যান্য সাজেশনগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করবে এবং খুব তাড়াতাড়ি সমস্ত সাজেশন, নোটস, ক্লাস কিন্তু তোমরা পেতে থাকবে। ধন্যবাদ।